রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আটক। আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই জোটের বাইরে নতুন জোট গঠনের তোড়জোড়। বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশী লক্ষ্য বলছেন নেতারা, আশাবাদী নন বিশ্লেষকরা। রাজধানীতে লাগামহীন সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রী দুর্ভোগ চরমে। চালকদেরও রয়েছে নানা অভিযোগ। বিআরটিএ নানা পদক্ষেপের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। কিডনি প্রতিস্থাপন সহজ করতে কাল মন্ত্রিসভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। জোর দেয়া হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা প্রতিরোধেও। এবং মেঘনার তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে চাঁদপুরের হাইমচর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রাজশাহী শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব 4। গত রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা। সকালে এক ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বাড়ির ভেতরের যারা আছেন তাদের জীবিত ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে বাড়ির ভেতর থেকে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। তবে কখন নাগাদ মূল অপারেশন শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান র্যাবের কমান্ডার। গত রাতে নয়ারহাটের চৌরাপাড়া এলাকার ইব্রাহিমের টিন শেড বাড়িটিতে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে র্যাব। ভেতরে 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে বাড়িটির আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামে একজন বাড়িটি ভাড়া নেন। হঠাৎ করে কেমন আওয়াজ হলো, বিকট আওয়াজ। তো তাৎক্ষণিক আসলে বোঝা সম্ভব হয়নি যে আসলে কি হচ্ছে। তো পরপর 2-1টা গুলির আওয়াজ হলো, মানে আতঙ্কের ভিতরে আছে আমরা এলাকার। আল্লাহ যারা এই যে রাস্তাঘাটে বৈশা থেকে চলাফেরা করে এরা দেখে রাত্রে একটু বাড়তে দেখে আর কি। এরকম জায়গায় যেরকম ঘটনা ঘটবো আমরা কোনোদিন ধারণা করি নাই। বেশ কয়েকবার কিন্তু গুলি বর্ষণ হয়েছে এবং র্যাবও পাল্টা গুলি চালিয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটা বোমারও বিস্ফোরণ ঘটেছে। এখন এই অবস্থায় আছে। আমরা আসলে সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি, যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যারা ভিতরে আছে, আমাদের ধারণা মতে একাধিক জঙ্গি এখানে অবস্থান করছে এবং তাদেরকে আত্মসমর্পণের যে প্রক্রিয়া আছে সেটা আমরা বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি এবং সেটা এখনো আসলে বলবৎ আছে। এবং ইতিমধ্যেই আমাদের বোম ডিসপোজাল ইউনিট এখানে আসছে এবং আমাদের যে স্পেশাল ফোর্স তারাও এর মধ্যে আসছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিমন, নতুন আর কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? অপলা, আমি এই মুহূর্তে অবস্থান করছি এই শহরতলির, বিশেষ করে রাজধানী থেকে 30 থেকে 40 কিলোমিটার দূরের যে আশুলিয়ার নয়ারহাট এলাকার ঘুঘুদিয়া গ্রামে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে নগরায়নের তেমন স্পর্শ পড়েনি। এই প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে কিন্তু যে র্যাবের পক্ষ থেকে যে সন্দেহভাজন যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে, আমরা কিন্তু সেই বাড়িটি দেখতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে চারপাশে বিল এবং এই বিলের মাঝখানের একটি দোকানের মতো বাড়িতে তারা 2 থেকে 3 মাস আগে যাদেরকে জঙ্গি হিসেবে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কিন্তু এই বাড়িটিতেই কিন্তু তারা রয়েছেন এবং এই বাড়িটির আশপাশের এলাকাগুলো কিন্তু র্যাব ঘিরে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটা দুর্গম এবং চারপাশে বিল এবং এর আশেপাশে এবং এমন একটি দোকান যেখানে আসলে মানুষের বসবাসের জায়গা হওয়াটা অনেকটাই দুষ্কর। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটিকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু ঘিরে রয়েছে। সর্বশেষ আমরা দেখেছি যে র্যাবের সাথে স্থানীয় যে পুলিশ ফোর্স, আশুলিয়া থানার পুলিশরা যোগ দিয়েছেন, তারা এসেছেন। তবে এই অভিযানের অগ্রগতির ব্যাপারে যদি আপনাকে বলি, আপনি একটু আগে র্যাবের গণমাধ্যম শাখার
যিনি পরিচালক তার কথা প্রচার করছিলেন। আসলে সকালে গণমাধ্যম শাখার পরিচালক আমাদেরকে এই অভিযানের অগ্রগতি সম্পর্কে যেটুকু জানিয়েছেন, আসলে তারপর আমরা আসলে কোনো খবর পাইনি। এবং আপনাকে এর আগের সংবাদে যেটি বলছিলাম যে তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আত্মসমর্পণের জন্য, এবং এর আগে আমরা সকালে প্রায় 3-4 ঘন্টা আগে কিন্তু আমরা এখানে দুই পক্ষের গোলাগুলির আওয়াজ পেয়েছি, কিন্তু ঠিক এই মুহূর্তে একেবারেই শান্ত রয়েছে পরিবেশ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা রয়েছে, বিশেষ করে র্যাবের বিভিন্ন যে বিভাগ, বিশেষ করে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং কমান্ডো বাহিনীরা যার যার অবস্থানে রয়েছেন, কিন্তু তারা আসলে কি করতে যাচ্ছেন এখানকার মানুষরা যেমন কৌতূহল, এবং আমরাও কিন্তু ঠিক বুঝতে পারছি না অপলা যে আসলে এরপরে কি হতে যাচ্ছে। এবং আমরা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আপনার সাথে আমরা যখন কথা বলছি ঠিক এই ঘুঘুদিয়া গ্রামের এই রাস্তা থেকে, তার কিছুক্ষণ আগে কিন্তু ওই বাড়িটির যে টিনের ছাদ, সেখান থেকে কিন্তু আমরা এক ধরনের ধোঁয়া উঠতে দেখেছি। আপনাকে একটু বলতে চাই, এখানকার যারা জনসাধারণ রয়েছে তাদের একটু কথা দিয়ে আমি শেষ করতে চাই যে তারা বলছে যে আসলে এরকম একটা প্রত্যন্ত এলাকায় যেখানে আসলে শান্তিপূর্ণভাবে যারা বসবাস করে আসছিলেন, সেখানে যে এই ধরনের একটি ঘটনা ঘটবে এবং তারা কিন্তু এটা চিন্তাও করতে পারেনি, এবং তারা কিন্তু এক ধরনের উৎসুক এবং তারা কিন্তু এক ধরনের শঙ্কার মধ্যে আছেন যে আসলে কি ঘটছে। এবং একইভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে অনেক কিছুই জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে। অপলা, এই ছিল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আশুলিয়ার নয়ারহাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব, এবং সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আজহার লিমন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক জোটের বাইরে নতুন জোট গঠনের তোড়জোড় শুরু করেছে বেশ কয়েকটি দল। নিজেদের মধ্যে ঐক্য গড়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন তৃতীয় ধারার এই দলগুলো। জোট গঠনের এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও নতুন জোট কতটুকু শক্তিশালী হবে তা নিয়ে সংশয়ে রাজনৈতিক বিশ্লেষকরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। ৫৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গত ৭ মে সম্মিলিত জাতীয় জোট গঠন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এর ৩ দিন পর গত ১০ মে নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি, ২ কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভিশন ২০৩০ ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলোর এমন কর্মকাণ্ডকে যখন নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, ঠিক তখন নতুন জোট গঠনের তোড়জোড় শুরু করেছে বেশ কয়েকটি দল। দল গঠনের প্রক্রিয়া নিয়ে সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের বাসায় একটি বৈঠকও হয়, যেখানে উপস্থিত ছিলেন সমমনা দলগুলোর নেতৃস্থানীয় নেতারা। যদিও বৈঠকটি পুলিশি বাধার মুখে পড়ে এমন দাবি বৈঠকে অংশ নেওয়া নেতাদের। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছে প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমী দল, তাদের মধ্যে কাউকে বাদ না দেওয়া, সবাইকে নিয়ে একটা জোট করা। ক্ষমতাসীনরা তো নয়, এর আগেও যারা ক্ষমতায় ছিল বিশেষ করে বিরোধী দল বিএনপি, এদের দুটো দলের উপরে নির্ভর করা যায় না। গণতন্ত্রের জন্য বাম ডান মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা উচিত। আমরা এই প্রচেষ্টাটাই চালাচ্ছি। জোটের নাম, রূপরেখায় এবং নেতৃত্ব কে দিবেন সেসব বিষয় এখনো ঠিক না হলেও নতুন জোট নিয়ে বেশ আশাবাদী দলগুলোর প্রধানরা। নির্বাচনটা যাতে করে সবার জন্য সমান অধিকার সুযোগ দিয়ে যেন করা হয় এবং সব দল যাতে পার্টিসিপেট করতে পারে, এই পরিবেশটা যদি সৃষ্টি হয়, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। একটা উন্মুক্ত অবাধ পরিবেশে আমরা যেরকম নির্বাচন চাই, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, তাহলে আমি মনে করি যে আমরা ভালো আসন পাবো। এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠের এমন চাঙা ভাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জোট জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রশ্ন থাকে, তো তার জন্য অবশ্য অনেক রাজনৈতিক কৌশল গ্রহণ করতে হয়। তবু আমার কাছে মনে হয় না যে খুব একটা শক্তিশালী জোট গঠন করতে পারবেন। দেশের রাজনৈতিক দল এবং জোট বাড়লেও সামগ্রিক রাজনীতির গুণগত পরিবর্তন নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। এগুলো রাজনীতির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বচন কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না সিএনজি অটোরিকশার ভাড়ার। চালকদের স্বেচ্ছাচারিতা চরমে পৌঁছেছে যাত্রী দুর্ভোগ। তবে চালকদেরও রয়েছে নানা অভিযোগ। বিআরটিএ দুর্ভোগের কথা স্বীকার করে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপর। দর্শক, দেখুন আমার করা একটি রিপোর্ট। নিউ মার্কেট যাবেন? মিটারে যাবেন? কেন মিটারে চলেন? 50 টাকা বাড়ায় দিলেন।
রাজধানী ঢাকায় যাত্রী দুর্ভোগের নিয়মিত চিত্র এটি। স্বল্প দূরত্বে ও মিটারে যেতে না চাওয়া অথবা অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা ধরনের জটিলতায় হরহামেশাই পড়তে হচ্ছে নগরবাসীদের। চালকদের অভিযোগ, গ্যাসের মূল্য বৃদ্ধি ও মালিকদের পক্ষ থেকে সরকার নির্ধারিত হারের চাইতে বেশি হারে জমা টাকা আদায়। তার উপর রয়েছে কোনো কোনো নিরাপত্তা বাহিনীর চাঁদাবাজি। গ্যাসের দাম বাড়তি, জমা বাড়তি, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? চাঁদাবাজি আছে, গাড়ি দাঁড়াইলে তো টাকা দেওয়া লাগবে। এদিকে চালকদের অভিযোগের দায় স্বীকার করলেও উত্তরে কোনো সমাধান দিতে পারলেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনের তুলনায় আপনার সরবরাহ কম থাকার কারণে এই সংকটটা রয়ে গেছে। তো সেক্ষেত্রে কিছু অনিয়ম হয়ে থাকে, এটা আমাদের নলেজে আসে। অতিরিক্ত ভাড়া আগে যে পরিমাণ ছিল বর্তমানে তা অনেকটা কমে আসছে, এখনো আছে, আর 2 শিফটে গাড়ি এখনো চলছে। তবে কারণ যাই হোক, এই স্বেচ্ছাচারিতা আর অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকেই, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। ভাড়া বললাম, ওনার ভাড়া যাচ্ছে 180 টাকা, মিটারে যেতে যাচ্ছে না। ভাড়া আমরা 250 টাকা দেয়, এখন এরা বলে 400 টাকা। গ্যাসের ভাড়া বলে বাড়ছে, তার জন্য মিটারে যেতে চায় না। বিআরটিএর পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে নেই কোনো প্রয়োগ বা সুফল। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে শুধু তদারকিতে সুফল মিলবে না, প্রয়োজন স্থায়ী সমাধানের। অভিযোগ আমাদের কাছে আসে এবং সেই অভিযোগের উপর আমরা অব্যাহতভাবে প্রতিকার করছি। বেশি মালিক নির্ভর, ড্রাইভার নির্ভর যে কোনো সিস্টেমই কিন্তু আনম্যানেজেবল হয়। সিস্টেমটাকে কিন্তু বিশৃঙ্খল করে ফেলেছে। জন্মটা সুশৃঙ্খল হলে পরে 2-1টা এলোমেলো কিছু করতে গেলে কিন্তু তাকে শাসন করা যায়। রাজধানীতে যাত্রী পরিবহনের জন্য 15,000 সিএনজি অটোরিকশার অনুমোদন আছে। এর বাইরেও ব্যক্তিগত ব্যবহারের কথা বলে লাইসেন্স নিয়ে আইন ভঙ্গ করে চলছে প্রায় 2000 সিএনজি অটোরিকশা। সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় এবং চালক ও মালিকদের স্বেচ্ছাচারিতার কারণে এই খাতে অব্যবস্থাপনা বেড়েই চলেছে। ফলে কোনোভাবেই কমানো যাচ্ছে না যাত্রী দুর্ভোগ। এক্ষেত্রে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পাশাপাশি তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ পরিবহন বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি, তলিয়ে গেছে 3500 হেক্টরের বেশি জমির ফসল, নষ্ট হয়েছে আমন বীজতলা। দেশে মাত্র 1 থেকে 2% রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে। এজন্য বিদ্যমান আইনকেই দায়ী করছেন রোগীরা। সমস্যা সমাধানে প্রস্তাবিত সংশোধনী সহ কাল মন্ত্রী পরিষদ সভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। এতে কিডনি সহ রোগীদের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে আইনি জটিলতা অনেকটা কমে আসবে বলে মনে করেন চিকিৎসকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সমস্যা হলো আইন, ডাক্তারের লিস্ট ধরাই দিল যে এই লোকের থেকে আপনি নিতে পারবেন, এর বাইরে থেকে নিতে পারবেন না। এই জন্য আমি 2.5 বছর যাবৎ এই হসপিটাল ডায়ালিসিস চলতে আসছে। নিকটাত্মীয় কিডনি দিতে রাজি হলেও আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে ডায়ালিসিসের উপর নির্ভর করতে হয় রোগীদের। আবার অনেকে কিডনি প্রতিস্থাপনের কথা ভাবলেও পিছিয়ে আসেন নানা কারণে। ট্রান্সফারের খরচের তো মেলা লাগে, এগুলোতে আমাদের এত নাই। ট্রান্সফার করতে পরে 3 বছর পরে আবার এটাও ইনফেকশন করে এটা নষ্ট হয়েছে। 1982 সালে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হওয়ার পর গত 34 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে মাত্র 510টি। 17 বছরে বারডেম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় 125 জনের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 5 জন, আর গত 4 বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মাত্র 2 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া কিডনি ফাউন্ডেশন প্রতিস্থাপন করে 391 জনের এবং অ্যাপোলো হাসপাতাল 21 জনের। কিন্তু বাংলাদেশে প্রতি বছর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয় কমপক্ষে 9000 কিডনি রোগীর। কিন্তু বিদ্যমান মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 অনুযায়ী রক্তের সম্পর্কিত নিকটাত্মীয় ছাড়া অন্য কোনো ব্যক্তি কিডনি দান করতে পারবেন না। আজকে আমাদের বাচ্চারা তারা বেডরুম শেয়ার করে না, ওয়াশরুম শেয়ার করে না, তারা কিডনি কিভাবে শেয়ার করবে? সেই মানসিকতায় কিন্তু আমাদের বাচ্চারা মানুষ হচ্ছে না। তাহলে আমার কিডনি ডোনারের স্বল্পতার কারণে আমরা ট্রান্সপ্লান্টেশন এরকম আগাতে পারছি না। আমাদেরকে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনটা হলো যেসব মানুষ আইসিইউতে ব্রেন ডেথ ডিক্লারেশন হয়ে যায়, ব্রেন ডেথ ডিক্লারেশন হওয়ার মুহূর্ত থেকে 24 ঘন্টা তাদের কিডনি সচল থাকে। এদিকে আইনি জটিলতার কারণে ভারতেই প্রতি সপ্তাহে যান 8 থেকে 10 জন রোগী। এতে বছরে ব্যয় হয় প্রায় 300 কোটি টাকা। সমস্যা সমাধানে সোমবার প্রস্তাবিত সংস্কার ও সংশোধনী সহ আইনটি উঠবে মন্ত্রিসভায়, জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এবং প্রতিস্থাপন নিয়ে সংশোধনী আগামী সোমবার
ক্যাবিনেট সভায় উপস্থাপিত হবে। যাদের মৃত্যু অবধারিত বলে চিকিৎসকগণ মনে করবেন তাদের শরীর থেকে তাদের আত্মীয় স্বজনের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় অঙ্গ সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্টরা মনে করেন এই আইনের মাধ্যমে একদিকে কিডনি প্রতিস্থাপনের সুযোগ বাড়বে, কমবে খরচ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবারের বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ৩৫০০ হেক্টরের বেশি আউশ, শাকসবজি, পাট ক্ষেত সহ আমন বীজতলা। এক সপ্তাহের বেশি সময় ধরে পানিতে তলিয়ে থাকায় বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ১৬ নদ নদীতে পানি বাড়ায় কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ৭ উপজেলার ৪২টি ইউনিয়নের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকায় ৫৪৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, রোপা আমন বীজতলা, আউশ এবং পটল, ঝিঙা, ঢেঁড়স ও করলা সহ শাকসবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন এখানকার চাষিরা। ঝিঙ্গে, পটল, মনে করো ধান গাছি, ভাদাই ধান গাছি সব খেয়া গেছে বন্যাতে। ৩ বিঘে জমি ভাদাই আবাদ করছি, আবার বানে খেয়া গেছে, এখন আবার ভাঙি আমন করা খাবি। ভাদাই গেছি, ভাদাই তো বন্যাতে খেয়া গেছে, এখন কি করি আবাদ করব? বন্যা শুকার পরে সবজি আবার আবাদ করব। তারপরও নতুন করে বীজতলা তৈরি করে আমন আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানালেন জনপ্রতিনিধি। আবাদ করে যদি বন্যা না হয় তাহলে আর অসুবিধা নাই, এখন আমার অসুবিধা এই পয়সার অসুবিধা। আবার বিচার করতে হয়, আমার তো আবাদ করে খাইতে হবে, আমার তো আবাদ ছাড়া উপায় নেই। বোরো এবং আমনের মাঝে যে ভাদাই ধান এটাও নষ্ট হয়েছে। সরকারকে অনুরোধ করব যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে যদি সহায়তা প্রদান করে তাহলে খুব উপকৃত হবে। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন রবি মৌসুমে আগাম গম, ভুট্টা, চীনাবাদাম, আলু ও সরিষা আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। বীজ তোলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কার্যক্রম নতুন করে চলমান আছে। যদি আর কোনো বন্যা না আসে তাহলে আমাদের এইবারে রোপা আমনে কোনো সমস্যা হবে না। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছেন, বন্যায় ৩৩০ হেক্টর আউশ ও ৫৪০ হেক্টর শাকসবজি ক্ষেত এবং ৪৫০ হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে। এছাড়া ২৩০০ হেক্টর পাট ক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ৪৪,২৮১ জন চাষি। সময় সংবাদ, কুড়িগ্রাম। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মানবতর জীবনযাপন করছেন দুই জেলার প্রায় ৫.৫ লাখ মানুষ। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ অপলা, আপনি বলছিলেন সিলেট এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে সিলেট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সিলেটের যে 5টি পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং এই বিপদসীমার উপর দিয়ে গতকালের চেয়ে কোনো কোনো পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে কানাইঘাট সুরমায় বর্তমানে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালের চেয়ে 18 সেন্টিমিটার বেশি। অমলশিদের কুশিয়ারাতে বর্তমানে 118 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালের চেয়ে 43 সেন্টিমিটার বেশি এবং শেওলাতে বর্তমানে 89 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালের চেয়ে 20 সেন্টিমিটার বেশি। যেহেতু সিলেটের ওই উজানে পানি বাড়ছে, আবার যে ভাটি অঞ্চল মৌলভীবাজারের রাজনগর এবং সিলেট সদর এবং সিলেটের যে বালাগঞ্জ, এই উপজেলাগুলোতে দেখা যাচ্ছে যে আবার নতুন করে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমি দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এই বিদ্যালয়ের অবস্থা যে এই পানির মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে। আমি কথা বলবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে। কতদিন থেকে আপনাদের এই অবস্থা? এই বিদ্যালয়ে প্রায় 1 মাস 5-7 দিন হবে পানি উঠেছে, অর্থাৎ রমজান মাস থেকে এই বিদ্যালয়ে পানি উঠেছে। তবে এখন পর্যন্ত পানি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা পানির মধ্যে আছে। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দুই দিন পরেও আবার পানি ছিল না, 2 দিন আগে পানি ছিল না, কারণ পানিটা একটু কমে গেছিল। আজকে গতকালকে থেকে আবার পানি বেড়ে গেছে এবং অনেক পানি বেড়ে গেছে। শুনছিলেন অপলা যে গত কদিন আগেও পানি ছিল না, কিন্তু আবারও পানি বেড়ে গেছে। আমি কথা বলবো শিক্ষার্থীদের সাথে, তারা এই পানির মধ্যেই ক্লাস করছে, আবার অনেকে রাস্তাঘাটেও পানি, এর মধ্যে তারা আসছে। তোমাদের কি কষ্ট হচ্ছে বলো তো?
আমাদের রাস্তাঘাটে আসতে অনেক কষ্ট হচ্ছে, তাই আমাদের স্কুলে আসতে পারছি না। আমাদের বাড়ির কাছে কিছু নেই, আইবার মতো স্কুলে আমাদের স্কুলে অনেক প্রাণী, আমরা প্রাণীর মাঝে ক্লাস করতেছি, তাই আমাদের শিশুয়ানকে বন্ধ দিচ্ছেন, অনেক কিছুর জন্য তারা আসতে পারছে না। হ্যাঁ অপলা, আপনি শুনলেন যে এই স্কুলের মূলত যে শিশু যে ক্লাস, সেই ক্লাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি ক্লাস 1 এবং ক্লাস 2 কে একসাথে ক্লাস নেওয়া হচ্ছে এবং ক্লাস 3 এবং ক্লাস 4 কে একসাথে ক্লাস নেওয়া হচ্ছে এবং অনেক সময় যে গত 2 দিন যেহেতু পানি নেমে গিয়েছিল এ কারণে এই বিল্ডিং এ আবার ক্লাস শুরু হয়ে গিয়েছিল এবং শিক্ষক যারা তারা ভাবছেন যে হয়তো এভাবে যদি পানি বাড়তে থাকে তবে এইভাবে ক্লাস না করে তারা স্কুল হয়তো বন্ধ করে দিবেন, আর যদি এভাবে স্থায়ী যদি এরকম বন্যা হয় তবে হয়তো তারা কোনো বাসা বাড়িতে তারা ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছেন, এমনটি আমাদেরকে বলেছেন এই স্কুলের প্রধান শিক্ষক। অপলা, সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দর্শক, মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী রয়েছে জেলার 5 উপজেলার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। জামালপুরের বন্যা পরিস্থিতিরও উন্নতি হলেও বাহাদুর ঘাট পয়েন্ট যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও খাবার সংকট দেখা দিয়েছে। পানিবন্দী রয়েছে টাঙ্গাইলের 5 উপজেলার প্রায় 10,000 পরিবার। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ না থাকায় অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষেরা। সময় সংবাদে আরো থাকছে, ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তে জমে উঠেছে নৌকার হাট। দাদন ব্যবসায়ীদের দৌড়াতে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবার অভিযোগ কারিগরদের। চাঁদপুরে মেঘনাপাড়ের হাইমচর নদী ভাঙন এই জনপদের নিত্যসঙ্গী। কয়েক বছর আগে নদীটির সংরক্ষণের ফলে ভাঙন ঠেকানো সম্ভব হয়, কিন্তু চলতি বর্ষায় তীব্র স্রোতের কারণে এই এলাকায় 3 কিলোমিটার নদীটির ফের ভাঙনের মুখে। এতে চরম ঝুঁকিতে চাঁদপুর সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিস্তীর্ণ জনপদ। নাইমুল ইসলাম নীরবের ছবি এবং ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার দক্ষিণের জনপদ হাইমচরের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন। এখানকার করালগ্রাসী ভাঙন ঠেকাতে 179 কোটি টাকা ব্যয়ে 2010 সালে প্রায় 10.5 কিলোমিটার নদীটির সিসি ব্লক আর বালু ভর্তি বস্তা দিয়ে সংরক্ষণ করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে চলতি বর্ষায় বিভিন্ন স্থানে মেঘনার তীব্র স্রোতে তলিয়ে যেতে শুরু করেছে সিসি ব্লক ও বালু ভর্তি বস্তা। এমন পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণ আলগি ও চর ভৈরবী ইউনিয়নের চরভাঙ্গা, গাজীনগর, উত্তর বগুলা এবং চর আবাবিল এই 4টি গ্রাম, সাথে চর ভৈরবী বাজার এবং হাইমচর নতুন ও পুরাতন বাজারও। এতে আবারও ভাঙন আতঙ্কে এলাকার বাসিন্দারা। হাইমচরের 3টি ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, বাকি 3টি ইউনিয়নেরও কিছু অংশ নিয়ে গেছে। আমরা অনেকবারই নদী ভাঙ্গার থেকে এসে নদীর পারে বাড়ি করি, আবার ভাঙ্গে। নদী 3বার বাড়ি ভাঙছি, এখন আমি যেখানে আছি এখনো ভাঙ্গার মুখামুখি। বস্তাও গেছে গিয়া আর নিচের ব্লকও সইরা গেছে, তাতে আমাদের বাজার একেবারে পুরা ঝুঁকিপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে এতে কাউন্টার না দেওয়া হয় বা নদী ভাঙতি প্রতিরোধের ব্যাপারে কাজ না করা হয় তাহলে তো আমরা বিলীন হয়ে যাব। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যে কোনো জায়গায় ভাঙলে এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাতে পারি এবং সেই মোতাবেক যদি প্রয়োজন পড়ে তাহলে জরুরি ভিত্তিতে আমরা এটা মেরামতের কাজ হাতে নিব। প্রায় 2 লাখ জনসংখ্যা অধ্যুষিত হাইমচরের 6টির মধ্যে মেঘনার ভাঙনের শিকার 3টি ইউনিয়ন। সময় সংবাদ, চাঁদপুর। এক বর্ষা পেরিয়ে এলো আরেক বর্ষা। শুকনো পদ্মা নদীতে পানিতে টইটুম্বুর, কিন্তু শেষ হয়নি রাজশাহী শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। একনেকে অনুমোদনের 1 বছরেও কাজ শুরু হয়নি অধিক ভাঙন কবলিত বুলনপুর সোনাইকান্দি বাঁধের।
এতে কঠিন হয়ে উঠেছে নদী পাড়ের মানুষের ভিটে মাটির বাঁচানোর যুদ্ধ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বালুচর ডুবিয়ে মাঝ আষাঢ় থেকেই রাজশাহী শহর রক্ষা বাঁধ ঘেঁষে ফুলে উঠেছে পদ্মা নদী। গেল বছর ভারত ফারাক্কার অধিকাংশ গেট খুলে দেয়ায় উজানের পানির স্রোতে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয় শহর রক্ষা বাঁধের। এখনো স্পষ্ট সে স্রোতের ধস দেবেজোয়া ব্লকের বাধায় ঝুঁকিপূর্ণ টিগ্রোয়েন ও বসতভিটার কাছে ভেঙে আসা নদীর তীর। গেল বর্ষা শেষে এসব স্থানে ৮৬ কোটি টাকার কাজ হবার কথা থাকলেও তা না হওয়ায় সময় স্বল্পতায় টিগ্রোয়েন ঠেকাতে শুরু হয়েছে ২ কোটি ১৬ লাখ টাকার সংস্কার কাজ। পানির গতিপথ পরিবর্তনে ১৭০ মিটার জায়গায় ফেলা হচ্ছে প্রায় ১৪,০০০ জিও ব্যাগ। কিন্তু অধিকাংশ স্থানে স্থায়ী সংস্কার ও বুলনপুর সোনাইকান্দি বাঁধ এবারও না হওয়ায় শঙ্কায় নগরবাসী। যদি রাত্রে বসিয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে বলেন তো? কমপ্লেন দিলাম তো রিফাইন করার জন্য কেউ আসলো না, যে একটু এসে দেখে আসলে কি হয়েছে, কি ভালো কি মন্দ। বাচ্চাদের খেলে খুব কষ্ট হয়েছে, মা বাপের টেনশন থাকে যে কখন পড়ে যাবে, কি ডুবে যাবে। রাতারাতি যদি ডুবে যায় ২-৫০,০০০ টাকা তখন দিবে, টাকা নিয়ে কি করবে? বাচ্চা চলে যাবে, কি স্বামী চলে যাবে, কি নিজেরাই চলে যাব, তখন টাকা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না। আর সময়োপযোগী পদক্ষেপ না নিয়ে প্রতি বছর গতানুগতিক কাজ করায় পানি উন্নয়ন বোর্ডের উপর ক্ষুব্ধ এলাকাবাসী। যদি অতিরিক্ত বন্যার চাপ হয় তাহলে আমাদের বাঁধে কোনোটাই টিকবে না। এই সমস্ত কাজগুলো চৈত্র মাসের দিকে করা উচিত ছিল পানি উন্নয়ন বোর্ডের, অথচ পানি উন্নয়ন বোর্ড আপনার করে বর্ষা মৌসুমে। আমরা এটা চাচ্ছি যে স্থায়িত্ব বাধ্য হয়ে যাক, হলে আমরা সবাই বাঁচিয়ে যাব। জেলার পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তার দাবি, ইচ্ছা থাকলেও বরাদ্দ, উন্নয়ন, নকশা প্রণয়ন ও প্রক্রিয়াগত জটিলতায় সময়মতো কাজ শেষ করা যাচ্ছে না। টেন্ডার প্রক্রিয়া করে কার্যাদেশ দিতে ১.৫ মাসের থেকে বেশি লাগে সময়। এই কারণে দেখা যায় যে আমাদের রিপেয়ার ওয়ার্কগুলো আমরা ইচ্ছা করলেও জানুয়ারি মাসে শুরু করতে পারি না, এটা ওই মার্চ এপ্রিলের দিকেই আসলে শুরু করতে হয়। রাজশাহী জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে শুরু হওয়া সংস্কার কাজ আগামী বছরের ২৯শে মে পর্যন্ত চলবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মূলধারার ব্যাংকিং সেবার সঙ্গে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই কয়েক বছর আগে যাত্রা শুরু হয় স্কুল ব্যাংকিং কার্যক্রমের। তবে বর্তমানে এই কার্যক্রম অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষভাবে অবদান রাখছে বলে দাবি বাংলাদেশ ব্যাংকের। অর্থনীতিবিদরা এই বিষয়ে একমত হলেও তারা বলছেন এসব উদ্যোগ যেন ব্যাংকগুলোর বাণিজ্যিক বিষয়গুলোকে বাধাগ্রস্ত না করে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ব্যাংকিং সেবার সাথে স্কুল শিক্ষার্থীদের পরিচিত করতে ২০১০ সালের নভেম্বরে দেশের ৫৭টি তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। শৈশবকাল থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যেই ব্যাংকগুলোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এতে শিশুদের চিন্তা শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করেন এই কর্মকর্তা। স্কুলগামী অথবা যারা স্কুলে যেতে পারছে না, একেবারে স্ট্রিট চিলড্রেন, তাদেরকেও ব্যাংকের সেবার আওতায় আনা যায় কিনা সেইটা আমরা কয়েক বছর আগে শুরু করেছি এবং আমাদের স্কুল ব্যাংকিং যেটা আছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ সফল হয়েছে। এটি একটা দর্শনীয় একটি এবং উল্লেখযোগ্য একটি এই যে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ১২ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে স্কুল ব্যাংকিং কার্যক্রম আর্থিক খাতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন অর্থনীতিবিদরাও। এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো তারা রাখতে পারছেন এই ধরনের শিশুদের পরিবাররা, যেগুলো দীর্ঘমেয়াদে তারা এই শিশুদের জন্য হয়তো সেগুলো তারা ব্যয় করতে পারবেন। কিন্তু আবার এটিও মনে রাখা দরকার যে এই ধরনের সামাজিক উদ্যোগগুলো যাতে বাণিজ্যিক যে অবজেক্টিভ রয়েছে ব্যাংকের সেটিকে যেন আবার বাধাগ্রস্ত না করে। সুতরাং এই দুটোর ভিতরে একটা ব্যালেন্স রাখবার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করছে ৫৬টি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকগুলোতে ১২,৫৭,৩৭০টি অ্যাকাউন্টের বিপরীতে জমা হয়েছে ১,০২০ কোটি ৭৯ লাখ টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠি ও পিরোজপুর সীমান্তের আটঘরে জমে উঠেছে নৌকার হাট। দিনরাত ব্যস্ত সময় পার করছেন নৌকার কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জেলা বিসিক কর্মকর্তা কারিগরদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
জল ও স্থলের মাইলখানেক এলাকা জুড়ে সারি সারি নৌকা। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কুরিয়ানা ইউনিয়নের আটঘর হাট। নৌকা বেচাকেনায় শত বছরের ঐতিহ্য রয়েছে এই হাটটির। আমি 25 বছর পর্যন্ত এখানে ব্যবসা করি। জ্যৈষ্ঠ মাস হইতে শুরু হইয়া আশ্বিন মাস পর্যন্ত বেচা কিনা চলবে। 4000 5000 এরকম নৌকার দাম একখান, 3000 2000 আছে, যেরকম নৌকা সেই রকমের দাম আর কি। প্রতি বছর বর্ষা মৌসুমের 4 মাস জমজমাট হয়ে ওঠে এখানকার নৌকার ব্যবসা। হাট বসে প্রতি শুক্র ও সোমবার, তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে প্রয়োজনীয় পুঁজি আর দাদন ব্যবসায়ীদের কারণে প্রকৃত মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সুন্দর গাছ বানাই, কড়ই গাছ বানাই, মেহুন গাছ বানাই। আমাকে বাড়ি নাম করা নৌকো করে, এখন বাপ দাদা তালে হইতে নৌকো করে। ছোটকাল হইতে নৌকার কাজ করি। নৌকা আমি সপ্তাহে 2 খান বানাই, মাসে ধরেন 3 মাস কাজ করি। দাদন দিয়ে ওই মিস্ত্রিদের কাছ থেকে নৌকা তারা কিনে নিয়ে আসে। এই কারণে মিস্ত্রিদের সব পুঁজির অভাবে মিস্ত্রিরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। অবশ্য নৌকা নির্মাণ শিল্পকে আরো প্রসারিত করতে কারিগরদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা বিসিক শিল্প নগরীর এই কর্মকর্তা। তো দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি সুদে ঋণ নিয়ে থাকে এবং দেখা যায় যে শেষ পর্যন্ত তারা অনেকেই নিঃস্ব হয়ে যায়, এই পেশা থেকে সরে যাচ্ছে। তাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছি, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে আমাদের বিসিকে। আড়তদার ও স্থানীয়দের তথ্য মতে প্রতি হাটে 8 ঘরে 15 থেকে 20 লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ঝালকাঠি ও পিরোজপুরের কয়েকশো পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। সেনেগালে একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও 49 জন। রোববার দেশটির রাজধানী ডাকারের ডেম্বা দিওপ স্টেডিয়ামে লিগ কাপের ফাইনাল খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। 90 মিনিট পর খেলা 1-1 গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে এমবুরের গোলে এগিয়ে গেলে সমর্থকদের মাঝে বিবাদ শুরু হয়। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে সমর্থকরা একটি দেয়ালের পেছনে আশ্রয় নিলে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এছাড়া পদদলিত হয়েও অনেকে আহত হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। হাতে কোনো অস্ত্র না থাকলেও কেবল প্রবল আত্মবিশ্বাস আর দেশপ্রেমের কারণেই তুরস্কের জনগণ 1 বছর আগে সামরিক অভ্যুত্থানের চেষ্টা রুখে দিয়েছিল বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত এবং এর মূল পরিকল্পনাকারীদের সর্বোচ্চ সাজা দেওয়ার প্রতি নিজের সমর্থনের কথাও জানান প্রেসিডেন্ট। শনিবার ইস্তাম্বুলে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে হাজারো মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন এরদোয়ান। এ সময় অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের গুয়ান্তামো বে কারাগারের বন্দীদের আদলে পোশাক পরা উচিত বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। দিবসটি উদযাপনে গণতন্ত্র ও ঐক্যের ডাক দিয়ে শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। এছাড়াও দিনভর আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। গত বছরের 15 জুলাই অভ্যুত্থান চেষ্টায় অংশ নেওয়া সেনা সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে কয়েক ঘন্টার মধ্যে তাদের থামিয়ে দেয় এরদোয়ান সমর্থকরা। এতে নিহত হন অন্তত 250 জন এবং আহত হন 2000-এরও বেশি মানুষ। এ সপ্তাহে নানা ইস্যুতে প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত। অধিকৃত জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ বন্ধে ইসরায়েলি ঘোষণার প্রতিবাদে জর্ডানে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অস্ত্র সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ কর্মীরা। সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশো মানুষ। গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত জেরুজালেমে ঐতিহাসিক আল আকসা মসজিদের কাছে দুপক্ষের গোলাগুলিতে 3 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় মসজিদটি বন্ধ ঘোষণা করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি সেদিন শুক্রবারের জুম্মার নামাজও বাতিল করা হয়। মসজিদ বন্ধের এমন ঘোষণার প্রতিবাদে শনিবার জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় মসজিদ বন্ধের ঘোষণাকে মুসলমানদের নামাজ আদায়ের অধিকারের উপর আঘাত উল্লেখ করে যত দ্রুত সম্ভব আল আকসা মসজিদ খুলে দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
যুক্তরাষ্ট্রে ক্রমাগতভাবে অস্ত্র সহিংসতা বেড়ে যাওয়ায় তা বন্ধের আহ্বান জানিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ সংগঠনগুলোর কর্মীরা। শুক্রবার দেশটির ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ এর সদর দফতর থেকে মার্কিন বিচার দফতর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার পদযাত্রা কর্মসূচি শেষে শনিবার আবারও বিচার দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী। এ সময় তারা এনআরএ এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রে বর্ণ, নারী ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অস্ত্র সহিংসতা উস্কে দিচ্ছে এ সংস্থাটি। এনআরএ আপনার এমনকি আমাদের সন্তানদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে, আর এ কারণে আজ তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অস্ত্র সহিংসতা বন্ধে আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু রাস্তায় প্রতিবাদ আর বিক্ষোভ করলেই সমস্যার সমাধান হবে না। আমাদেরকে তাদের অফিসে যেতে হবে, তাদের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে হবে। সিঙ্গাপুরে দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। লুংয়ের বিরুদ্ধে অভিযোগ, নিজের মৃত পিতার নামে থাকা বাড়িটি ভেঙে ফেলা হবে নাকি এটি দর্শনীয় স্থান হিসেবে সংরক্ষণ করা হবে, এ নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ দেখা দেয় ভবনটির ভাগ্য নির্ধারণে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। শনিবার সিঙ্গাপুরের স্পিকার্স কর্নার এলাকায় জড়ো হয়ে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে আফ্রিকার দেশ মালিতে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠেয় গণভোটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী বামাকো রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায় কয়েক হাজার মানুষকে। গত 9 জুলাই এই গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদের মুখে তা পিছিয়ে দেয় সরকার। গণভোট অনুষ্ঠানের পরবর্তী তারিখ ঘোষণা করা না হলেও সরকার তা আয়োজনে এগিয়ে যাবে বলে সম্প্রতি জানান মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা। এছাড়াও ভারতে সম্প্রতি এক কর নীতি চালুর প্রতিবাদে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। এএফসি কাপের বাছাই পর্বের আগে প্রস্তুতি ম্যাচে নেপাল ও কাতারের বিপক্ষে ম্যাচ হারের জন্য খেলোয়াড় কিংবা কোচ কাউকেই দায়ী করছেন না সাবেক ফুটবলাররা, বরং দেশীয় ফুটবলের বর্তমান দুরবস্থার এমন ফল প্রত্যাশিত বলেই মন্তব্য তাদের। এএফসি কাপের বাছাই পর্বে প্রস্তুতি ম্যাচের প্রভাব পড়বে না বলে মন্তব্য সাবেকদের। তবে প্রস্তুতি ম্যাচের ভুল শুধরে নিয়ে টুর্নামেন্টের মূল পর্বে ভালো করবে অনূর্ধ্ব 23 দল, এমন আশাবাদও জানিয়েছেন তারা। দেশের ফুটবলের ক্রান্তিযজ্ঞের প্রতিনিধিত্ব করে যেন চলছে বয়সভিত্তিক ফুটবল দলগুলো। প্রতিবেশী নেপালের মতো দলগুলোর বিপক্ষে জয়তাই আজকাল হয়ে ওঠে অধরা স্বপ্নের মতো। পুরনো খবর, এএফসি অনূর্ধ্ব 23 কাপের বাছাই পর্বের আগে প্রস্তুতি পর্বে নেপাল ও কাতারের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে এসবের পরও খেলোয়াড়দের দায়ী করছেন না দেশের ফুটবল বিশেষজ্ঞরা, বরং দেশীয় ফুটবলের সার্বিক কাঠামো বিবেচনায় এসবই প্রত্যাশিত বলে মন্তব্য তাদের। আমি মনে করি না এটা হতাশ হওয়ার কিছু আছে, বিকজ আমাদের প্রিপারেশনের ঘাটতি ছিল। তার নতুন কোচ, সবকিছু মিলিয়ে টিমটা তৈরি করতে সময় লাগবে। ভুটান থেকে শুরু করে আমাদের সাবকন্টিনেন্টে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সবাই কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছে। এই রেজাল্ট আমি বলবো যে না, ঠিক আছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। সম্প্রতি জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া অ্যান্ড্রু অর্ডের তত্ত্বাবধানে চলছে অনূর্ধ্ব 23 দলের প্রস্তুতি। গেল 10 বছরে নবম কোচ হিসেবে এদেশে পা রাখা এই অস্ট্রেলীয় কোচকে এখনই অভিযোগের তীরবিদ্ধ করতে চান না সাবেক ফুটবলাররা, বরং এই কোচের হাত ধরে সাফল্য পেতে দীর্ঘমেয়াদে তাকে পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করেন তারা। রাতারাতি একটি কোচ এসে এই দলটিকে চেঞ্জ করে ফেলবে এবং আমরা জয়ের আশাবাদী হয়ে খেলতে যাব, সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে চিন্তা না করাটাই ভালো। ফেডারেশন নিশ্চয়ই আস্থা অর্জন করতে পেরেছে বলে ফেডারেশন তাকে নিয়োগ দিয়েছে। এসব প্রস্তুতি ম্যাচকে কেবলই নিরীক্ষণের মাধ্যম ভাবা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ম্যাচগুলোর শিক্ষা হোক টুর্নামেন্টের মূল পর্বে ভালো করার পাথেও, এমনটাই পরামর্শ। কোচ আছে, ম্যানেজার আছে, সবাই মিলে নিশ্চয়ই ফুটবলের তাদের টিম সম্পর্কে ভালো ধারণা দিচ্ছে। আমি শুভকামনা জানাই যাতে ভালো রেজাল্ট করে দেশে ফিরে। প্রস্তুতি ম্যাচটা খেলাই হয় হচ্ছে কোন প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং এর ভুল ছিল, আমাদের কেন আমরা গোল খেলাম। যখন ফাইনাল পর্বে আমরা খেলবো, সেইখানে গিয়ে আমরা ভুলগুলিকে কাটিয়ে আমরা নিজেদেরকে ভালো ফুটবলটা উপহার দিতে পারলাম কিনা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। অস্তগামী সূর্যালোকের মতোই নিভু নিভু দেশের ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক ফুটবলাররা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। উইম্বলডনের খবর। একজনের সামনে 8ম শিরোপা জয়ের হাতছানি, অন্যজনের এবারই প্রথম।
বলা হচ্ছে পুরুষ এককের 2 ফাইনালিস্ট রজার ফেদেরার ও ম্যারিন সিলিচের কথা, যেখানে আগ্রাসী ঢঙে খেলে শেষ হাসি হাসতে চান ফেডেক্স, আর সিলিচ বুঁদ হয়ে আছেন স্বপ্ন পূরণে। উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রোববার সন্ধ্যা 7টায়। কথায় বলে বাঘ এক পা পেছনে যায় শিকারের উপর আরো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়তে। এই প্রবাদেই খুঁজে পাওয়া যায় ফেডেক্সের ফ্রেঞ্চ ওপেন থেকে স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কারণ। গেল এক যুগেরও বেশি সময় ধরে টেনিস কোর্টে যে চমক দেখিয়েছেন ফেদেরার, উইম্বলডন এবার অপেক্ষায় বুড়ো হারে সে ফিল্কি দেখার। সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের ফাইনাল খেলার কীর্তিটা কেন রোজওয়ালের। তবে উন্মুক্ত যুগের টেনিসে এই রেকর্ডের মালিক এখন ফেদেরার। শুধু রেকর্ডের হিসেব নয়, 35 বছর বয়সেও কি দুর্দান্তই না ফেডেক্স। 29টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের পথে 3 বার অপরাজিত থাকার যে কীর্তি করেছেন তিনি, তার শেষটিও এবার। সেরা ফর্মে থাকলেও সিলিচের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাতেই পড়তে হবে ফেডেক্সকে। দুর্দান্ত সব ফোরহ্যান্ড আর ব্যাকহ্যান্ডে যেখানে প্রতিপক্ষকে পরাস্ত করেন ফেদেরার, সেখানে মারিন সিলিচের মারণাস্ত্রের নামটা সার্ভিস। সেটিকে সমীহ করলেও টেনিসের বরপুত্রের চোখ 19তম গ্র্যান্ড স্ল্যামের দিকেই। রোববার অন্যরকম একটি দিন হতে চলেছে। আমরা এখনো জানি না ম্যাচটি কেমন হবে, তবে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলে যেতে চাই, আর সেটা অবশ্যই হবে আক্রমণাত্মক, কারণ মারিনকে সময় দিলে সে বিধ্বংসী হয়ে উঠতে পারে। ম্যাচটি বেশ কঠিন হবে। এবারের উইম্বলডনে এন্ডি মারেকে হারিয়ে সবচেয়ে বড় চমকটা উপহার দিয়েছিলেন স্যাম কুইরি। তবে সেমিফাইনালে ম্যারিন সিলিচের বিপক্ষে আর পেরে ওঠেননি এই মার্কিন। ফাইনালের মঞ্চে যেটাকে বড় অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন সিলিচ, তার সঙ্গে প্রথমবারের মতো লন্ডন জয়ের হাতছানি তো আছেই। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো, আর এই স্বপ্ন পূরণে আমি সবকিছু করতে রাজি। 2014 সালে ইউএস ওপেন জয়ের পর আমার ক্যারিয়ার বদলে গিয়েছিল, এবং এটা আরো একটি টার্নিং পয়েন্ট। উইম্বলডনের অল ইংল্যান্ড টেনিস কোর্টে শেষ হাসি কে হাসবে তা হয়তো সময় বলে দেবে। তবে এ ম্যাচ জিততে হলে ক্রোয়েশিয়ান তারকাকে যে চোয়ালবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে এক কিংবদন্তির বিপক্ষে। ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আশুলিয়ার নয়ারহাটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আটক। আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রধান 2 জোটের বাইরে নতুন জোট গঠনের তোড়জোড়। বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশী লক্ষ্য বলছেন নেতারা, আশাবাদী নন বিশ্লেষকরা। রাজধানীতে লাগামহীন সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রী দুর্ভোগ চরমে। চালকদেরও রয়েছে নানা অভিযোগ। বিআরটিএ নানা পদক্ষেপের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। কিডনি প্রতিস্থাপন সহজ করতে কাল মন্ত্রিসভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। জোর দেয়া হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা প্রতিরোধেও। এবং মেঘনার তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে চাঁদপুরের হাইমচর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রাজশাহী শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PressDN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।